মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এমকেএস ব্লগ। এমকেএস নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। সকালবেলা ঘুম থেকে উঠে বাসি কাজকর্ম সেরে স্নান টান কমপ্লিট হয়ে গেছে, আর আজকে উঠতে অনেকটা লেট হয়ে গেছে, তো সেজন্য সকালে উঠে আগে বাসি কাজগুলো সেরে নিয়েছি। আর কালকে রাত্রে অনেক বাসন জমা ছিল, মার ওরকম হওয়ার পর আর মানে খাওয়া দাওয়া করারও কোনো এনার্জি ছিল না, আর সমস্ত কিছু কাজ করারও কোনো এনার্জি ছিল না, সেজন্য কোনো কাজ কালকে না বুঝেই শুয়ে পড়েছিলাম। তো সকালবেলা উঠে অনেকটাই আর কি ব্যস্ততার মধ্যে সকালটা কেটে গেছে। এখন ঘড়িতে বাজে 10টা, আর এখন থেকে ব্লগটা শুরু করছি। ওই ঘরে চা বসিয়ে মানে চা বানিয়ে রেখে এসেছি, তো চলো ওই ঘরে গিয়ে চা খাবো, আর সারাদিন কী কী করি না করি তো পুরোটাই দেখতে থাকো। তো এই দেখো এখানে সবার জন্য সবাইকে ওই ঘরে চা দিয়েছি, আর এখানে ওই যে আমার চা, আর তার সঙ্গে আছে মামামের ম্যাগি, আর এদিকে কিন্তু আমি ভাত বসিয়ে দিয়েছি। এই যে তো চা খাওয়া অনেকক্ষণ আগে কমপ্লিট হয়ে গেছে, আর ভাতও হয়ে গেছে, ভাত নামিয়ে রেখে এসেছি। আর এখন যাব বাইরে, স্নানের আগে কিছু জামা কাপড় ধুয়েছি ওগুলো মেলে দিব। আর এই বিছানার চাদরটা আজকে মানে বেডশিটটা আজকে ধুয়ে দিয়েছি, বেডশিট মশারি সমস্ত কিছু ধুয়ে দিয়েছি। তো এইগুলো এখন মেলে দিয়ে আসবো, মেলে দিয়ে এসে তারপর আবার মাম্মামকে একটু পড়াবো আর কি, পড়াতে বসবো। তো মাম্মামকে পড়িয়ে তারপর আবার রান্নাঘরে গিয়ে সকালে মানে খাবার দাবার ব্যবস্থা করব। তো মাম্মামকে তো বই পড়তে যাব, তার আগে চলো সকালবেলা স্নানের আগে যা যা জামা কাপড় ধুয়েছিলাম সেগুলো মেলে দিয়ে তারপর আর কি মাম্মামকে বই পড়াবো। তোমাদের সবার কাছেই অনুরোধ রইল পুরো ব্লগটা জুড়ে আমার পাশে থাকার জন্য, আর আমাকে একটু সাপোর্ট করার জন্য। আর যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এদিকে জামা কাপড় মেলতে থাকি আর তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করি, যেটা আমি কালকে ব্লগে শেয়ার করতে পারিনি, তার অর্ধেকটা কিছুটা আর কি শেয়ার করেছি, তার পুরোটা কিন্তু কথা আমি তোমাদের সঙ্গে শেয়ার করিনি। তোমাদেরকে কালকে ব্লগে দেখেছো যে একটা বড় দুর্ঘটনা ঘটে গেছে। আসলে কি বলতো, আমার মায়ের হাত কেটে গেছে, অনেকটাই কেটেছে, তো সেজন্যই আর কি বড় বলতে পারো। আর এই হাতটা কেটেছে কী করে জানো? রাত্রি 10টা 10:15 ঘটনা এটা। সন্ধ্যার সময় দিদিভাই আমাকে ডেকেছিল যে ওদের বাড়িতে যাওয়ার জন্য, একটা দরকার ছিল, মানে দিদিভাই একটা নিমন্ত্রণ বাড়িতে যাবে, আমাকে বলেছিল একটু শাড়িটা পরিয়ে দেওয়ার জন্যে। তো আমি বলেছিলাম ঠিক আছে, যাওয়ার আগে আমাকে ডাক দিও, আমি গিয়ে পরিয়ে দিব নি। তো সেই সময় কিন্তু আমাকে দিদিভাই ডাকতে এসেছিলো, তো আমি শুনিনি, মাকে বলে গেছিলো। তো আমি যখন গিয়েছি তখন দেখি দিদিভাই রেডি হয়ে গেছে। তো যাই হোক, আমার পিছু পিছু মাও গেছে, তার সঙ্গে কিন্তু কিছুক্ষণ পরে আমি দিদিভাইয়ের সঙ্গে একটু কথা বলে চলে আসি। আসার পর মা আর আসেনি, আর তার পিছু আমি আসার পর বাবা আর মামাম দুজনেই গিয়েছিলো জেঠিদের বাড়িতে, আর ওইখানে বসে খুব জমিয়ে আড্ডা দিচ্ছিলো, গল্প করছিলো। আমার মা আসার পর কিন্তু এইবার মানে ইদারিং কিন্তু জেঠিদের বাড়িতে খুব একটা যায়নি, বা এতক্ষণও থাকেনি। কথায় আছে না, যার কপালে ব্যথা থাকে একভাবে না একভাবে হবেই। তো আর কেন জানি না মনে হলো ওই দিনটা একটু বেশি ওরা আড্ডা দিয়েছিল, বেশি হাসাহাসি করছিল। তো হঠাৎ করে আমি বাড়িতে আসার পর এখানে রাত্রের খাবার বানাবো, রুটি, তো বাবা তার পাশে আমাকে এসে আমার মামামকে দিয়ে গেছে। তো যাই হোক, মামামকে এদিকে ডাকছিলাম আর লাইভ করছিলাম, তার সঙ্গে কিন্তু আমি রাত্রের খাবারের ব্যবস্থা করছিলাম। তো হঠাৎ করে লাইভ করছে যখন, আমার রুটি বানানো হয়ে গেছে, লাইভ করার মাঝখানে হঠাৎ করে বাবা আমাকে ডাক দিচ্ছে। তো অনেক কয়বার ডেকেছে, আমি না ঠিক খেয়াল করিনি, তো মনে হচ্ছিল যে আমাকে ডাকছে, ওরকম শুনে আর কি আমার মনে হচ্ছিল। তো আর যখন 3বারের মাথায় ডাকলো, তখন আমি আমার বরকে বললাম, দেখো তো বাবা কেন ডাকছে। তো আমার বরের কানে তো যেহেতু হেডফোন ছিল, ফোন দেখছিল, তো সে শুনতে পায়নি। অনেক কয়বার আমার বরকেও আমি বলেছি, তবে ও শুনতে পায়নি। লাস্টে নিজে বাধ্য হয়ে বাইরে বেরিয়ে এসেছি, ফোন লাইফে থাকার সঙ্গে আমি ফোন নিয়ে বাইরে বেরিয়ে এসে দেখি বাবা আমাকে বলছে মায়ের হাত কেটে গেছে। কোনো রকম ফোনটা রেখে বাইরে গিয়ে মার হাতটা দেখি অজরে রক্ত পড়ছে। আর হাতটা কেটেছে কী দিয়ে জানো? ফ্যান দিয়ে। আসলে কি, জেঠিমা আমাদের বাড়ি গিয়েছিল একবার, তো ওইখানে আমাদের বাড়িতে একটা ছোট্ট ফ্যান আছে, তোমরা হয়তো চিনবে, ছোট্ট একটা ফ্যান বেরিয়েছে ইদারিং, এই ছোট্ট একদম প্লাস্টিকের পাখা। তো ওই ফ্যানগুলো এনেছে, তো ওটাই মাকে দেখাচ্ছিল ডেকে নিয়ে, যে দেখেন আপনাদের বাড়ির মতো ফ্যান নিয়ে এসেছি আমরাও। তো সেটা আর কি মাকে দেখাচ্ছিল, মা আর কি হাত দিয়ে ওরকম করে দেখছিল। তো তখন কিন্তু ফ্যান চলছিল না, তো জেঠিমাও খেয়াল করেনি যে মা হাত দিয়ে রেখেছে। তো ওই হাত থাকার সত্ত্বেই কিন্তু যেটি ফ্যানের সুইচটা দিয়ে দিয়েছে, আর সুইচটা দেওয়ার পরেই কিন্তু এই দুর্ঘটনা ঘটে যায়। এই বিশ্বাস করো, এই
এটার জন্য কিন্তু আমরা কেউ প্রস্তুতি ছিলাম না। আমি ওই জায়গাটায় গিয়ে দেখি মায়ের হাত থেকে অঝরে রক্ত পড়ছে, আর আমার এটা দেখে আমার মানে মাথা খারাপ হয়ে গেছে। আমি বুঝতে পারছিলাম না যে এদিক যাবো না ওদিক যাব, একদমই আমি বুঝতে পারছিলাম না। তো কোনো রকম আর কি জেঠি এখানে একটা ওষুধ লাগিয়ে দিয়েছে, লাগিয়ে দেওয়ার পর ওই মানে একটা ন্যাকড়া ছিল ওটা দিয়ে চেপে ধরে রেখেছে। তো আমি এটা দেখে তো মানে প্রচণ্ড খারাপ মানে কান্না পেয়ে গেছিলো। তো কোনো রকম বাড়িতে আসার পর ড্রেসটা কোনো রকম চেঞ্জ করে মাকে সঙ্গে সঙ্গে ইমার্জেন্সিতে নিয়ে যাই। ইমার্জেন্সিতে নিয়ে গিয়ে ওই ব্যান্ডেজ করে দেওয়া হয়েছিলো, আর ব্যথার ইঞ্জেকশন না ব্যথার ওষুধ দিয়েছিলো, তার সঙ্গে একটা ইঞ্জেকশনও দিয়েছিলো। তো সেই সময়টা আর ব্লগটা কন্টিনিউ করতে পারিনি, যখন আমি আউটডোরতে মানে ইমার্জেন্সি থেকে বেরিয়ে এসেছি তারপর কিন্তু আমি ব্লগটা কন্টিনিউ করেছি। তো তোমাদের সবাইকে বলবো যে যারা যারা ওই যে ফ্যানগুলো কিনেছো বা ওই ফ্যানগুলো ব্যবহার করছো, তো খুব সাবধান, এগুলোর থেকে কিন্তু খুব সাবধানেই থেকো। গরমে একটু কষ্ট করলেও ঠিক আছে, কিন্তু এত বড় ক্ষতি করে মানে লাভ নেই। তো যাই হোক, ওইগুলো দেখে বাড়িতে কোনো রকম এসে সবাইকে খেতে দিই। তো আমার খুব একটা মন মেজাজ ছিল না, ভালো ছিল না বলে আমি খুব খাইনি, মাকেও খাইয়ে দিয়েছিলাম রাত্রেবেলা। তারপর খাওয়া দাওয়া করে আমি কোনো কিছু না গুছিয়ে ওভাবেই শুয়ে পড়েছিলাম, কারণ শরীর একদমই ভালো লাগছিলো না। মায়ের হাতে রক্ত দেখে মানে আমার নিজেরই শরীর দুর্বল হয়ে গেছিলো। তো কোনো রকম আর কি সমস্ত কিছু ওদেরকে খেতে দিয়ে সমস্ত কিছু ঠিকঠাক করে আমি শুয়ে পড়েছিলাম। আমি বেশিরভাগ চেষ্টা করি রাত্রের কাজগুলো মানে সকালে কিছু কাজটা রাত্রে গুছিয়ে রাখা, যেরকম বাসন ধোয়া, তারপর রান্নাঘরে গ্যাস ট্যাস মুছে রাখা, সেগুলো কিন্তু আমি রাত্রেই কমপ্লিট করে রাখার চেষ্টা করি। নয়তো সকালবেলা কখনো কখনো উঠতে দেরি হয়ে যায়, নয়তো কখনো যেদিন সকালে উঠি তো উঠি, মামাও আমার সঙ্গে উঠে পড়ে, তারপর কাজে দেরি হয়ে যায়। সেই জন্য এই রাত্রি কাজগুলো গুছিয়ে রাখি। যেরকম আজকে উঠতে অনেকটা লেট হয়ে গেছে, সেই জন্য সকালবেলা উঠে সমস্ত কিছু ভ্যাট লেগে গেছে। তো যাই হোক, ওদিকে জামা কাপড় মেলে দিয়ে এসেছি, আর বিছানার সমস্ত কিছু আজকে ধুয়েছিলাম, যেরকম বিছানা বেডশিট বালিশ কভার মশারি সমস্ত কিছু ধুয়েছিলাম। তো সেইগুলো মেলে দিয়ে এসে যে মামামকে একটু বই পড়িয়ে নিয়েছি, আর বিছানা বেডশিট আরেকটা বেডশিট পেতে দিয়েছি, তার সঙ্গে কিন্তু মামামকে বই টই পড়িয়ে সকালের রান্নাটাও করে নিয়েছি, আর খাওয়া দাওয়া হয়ে গেছে। খাওয়া দাওয়ার পরে এই যে বাসনগুলো ধুয়ে নিয়েছিলাম, বাসনগুলো এখন সবগুলো একদম জলগুলো ঝরিয়ে এখানে সাজিতে উপর করে রাখছি। তো এখন এগুলো উপর করে রেখে তারপর যাবো দুপুরে রান্না করতে। সকালবেলা আমি যখন মামামকে বই পড়াচ্ছিলাম তার ফাঁকে কিন্তু বরমশাই গিয়েছিলেন বাজারে, আর দুদিন ধরে বরমশাইয়ের কাজ হচ্ছে না, তো সেজন্যই কিন্তু ওই বাড়িতেই আছে উনি। আর বাজার গিয়েছিলেন, বাজার থেকে নিয়ে এসেছে আজকে মাংস। আসলে কি বলে তো, আমার মা যেহেতু পোলট্রির মাংস খায় না, সেজন্য মার জন্য নিয়ে এসেছিলো পাঁঠার মাংস। এই যে, তো এটা এখন রান্না করব। আর সকালে যা যা রান্না করেছি সেগুলো সবই ছিল। এই যে ডাল ছিল, তারপর হলো ছিল উস্তে অল্প, তার মধ্যে কিন্তু আমি আরেকটা ভাজার সবজি কেটে নিয়েছি। আর সকালে বাজার থেকে কী এনেছে সেটাও তোমাদেরকে দেখাচ্ছিলাম। এখানে এনেছিল এই যে লেবু, তার সঙ্গে এনেছিল শসা। আর যে কালকে মায়ের হাতটা কেটেছিল, তো এই ফ্যানটা দিয়ে কিন্তু মায়ের হাতটা কেটেছে। তো দেখো, এদিকে আমার রান্নাবান্না সমস্ত কমপ্লিট হয়ে গেছে। তারপর হঠাৎ করে বাড়িতে শাকাই চলে এসেছে, মানে আমার ভাগনা বউ ভাগ্নি, ওরা হঠাৎ করে চলে এসেছে। তো আমরা তো আমাদের জন্যই রান্না করেছিলাম, তবে কিন্তু না, আমরা কখনোই আমাদের হিসাব মতো রান্না করি না। আমরা যেরকম রান্না করি সেটার থেকে একজন কি দুইজন যদি হঠাৎ করে চলে আসে, তারাও কিন্তু খেতে পারবে। তো এদিকে রান্নাবান্না সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছিলো। মাংসের ঝোলটা কিন্তু পরে লাস্টে মাই রান্না করেছিল, কারণ ওরা যেহেতু এসেছে সেজন্য না আমি সাহস পাইনি মাংসটা রান্না করার। তো আমি সমস্ত কিছু কেটে বেটে দিয়েছি, আর মা হাত কাটা নিয়েই মা কিন্তু রান্না করেছে। মা বলছিল যে, আমি বললাম মা আমি যে রান্না করবো পরে যদি খারাপ হয়, তো সেজন্য বললাম যে তুমিই রান্না করো। তো সমস্ত কিছু রান্নাবান্না করে মা এখানে আমাকে ভাতগুলো বেড়ে দিচ্ছিলো, আর ওদিকে আমি ওদেরকে দিয়ে দিচ্ছিলাম। তারপর দেখো, দুপুরবেলা ওরা খাওয়া দাওয়া করে চলে যাওয়ার পর আমরা নিজেও খেয়ে নিয়েছি, আর আমি খাওয়া দাওয়া করে ভেবেছিলাম একটু শুবো, তবে কিন্তু ওটা আর আমার হয়ে ওঠেনি। আমিও বিছানায় উঠে শোয়ার জন্য গিয়েছি, তার সঙ্গে কিন্তু মাম্মামও ঘুম থেকে উঠে পড়েছে। ঘুম থেকে ওঠার পর এখন তো মাম্মাকে কমপ্লিট করে বিছানায় গিয়েছি একটু রেস্ট নেব বলে, সেটা আর কপালে জুটেনি। মাম্মাম উঠে গেছে, এখন মাম্মামকে খাওয়ার
ব্যবস্থা করতে চলে এসেছি রান্নাঘরে। আর রান্নাঘরে এসে এই যে এখানে ম্যাগি বসিয়ে দিয়েছি। আর দুপুরবেলা রান্না হয়েছিল, গ্যাসটার অবস্থা একদম খুবই খারাপ হয়ে আছে, মানে শরীরটা একদমই দিচ্ছিল না যে খাওয়া দাওয়ার পর আরও কাজ করো, ওরকম শরীরটা একদমই দিচ্ছিল না। তো পরে আর কি পরিষ্কার করবো। এখন মামামের জন্য ম্যাগিটা বানিয়ে নিয়ে গিয়ে মামামকে খাইয়ে দেবো। আর তোমরা তো আমার মুখ চোখের অবস্থা থেকে বুঝতেই পারছো, মন মেজাজ একদমই খারাপ, মানে খারাপ থাকলেও মুখের মধ্যে হাসিটা রয়ে গেছে। তো যাই হোক, তো চলো এখন মামামকে ম্যাগিটা বানিয়ে ম্যাগিটা খাইয়ে দিয়ে বিকেলে কাজগুলো সেরে নিব। আর প্রায় সন্ধ্যা হবে মানে হয়ে গেছে, 5:30 বেজে গেছে। তো চলো কাজগুলো করে নিই আবার নেক্সট কী করছি পুরো ব্লগটা দেখতে থাকো। আসলে কি বলতো, সবজি টবজি তো সবই রান্না করা ছিল, শুধু লাস্টে আমি ভাতটা রান্না করেছিলাম। আর ঝোল তরকারি রান্না করার পর আমি কিন্তু গ্যাসটা মুছে নিয়েছিলাম। তারপর হলো একটু ভাত করেছিলাম বলে ভাতের যে ছিটাগুলো মানে জলগুলো পড়ে না, ওর জন্য ও গ্যাসটা দাগ হয়েছিল। তো যাই হোক, এদিকে বিকেলের যা যা কাজ ছিল সমস্ত কিছু কমপ্লিট করে নিয়েছে। আর এদিকে কিন্তু সন্ধ্যা হয়ে গেছে। মায়ের যেহেতু হাতটা কাটা, সেজন্য আর মা মাথা চিরুনি করতে পারছিল না বলে আমাকে বললো মাথাটা একটু আঁচড়ে দেওয়ার জন্য। তো সেজন্য আমি মায়ের মাথাটা একটু আঁচড়ে দিচ্ছিলাম। আর আমার খুব খারাপ লাগছিল যে এক সময় মা আমাদেরকে মাথা এরকম করে চিরুনি করে বেনি পাকিয়ে দিত, আজ দেখো আমি আমার মায়ের মাথা মানে চিরুনি করে দিচ্ছি। তো আমার খুব খারাপ লাগছিল, মানে অদ্ভুত লাগছিলো, কীরকম একটা যেন অন্যরকম ফিলিংস হচ্ছিলো। তো যাই হোক, ওদিকে ভাগনা ওরা এসেছিলো, তো ওদের কোনো স্ক্রিপ্ট নিতে পারিনি, মানে ভিডিও কোনো নিতে পারিনি, কারণ ওরা তাড়াতাড়ির মধ্যেই এসেছিলো আর তাড়াহুড়োর মধ্যেই চলে গেছে। তো আমিও খুব ব্যস্ত ছিলাম আর মন মেজাজ খুব একটা ভালো নেই বলে আমি আর কোনো ভিডিও নিতেই পারিনি। তো এখন যাব একটু রাস্তায়, কারণ মায়ের ফোনের ক্যাশ কার্ড শেষ হয়ে গেছে, মানে ব্যালেন্স শেষ হয়ে গেছে। তো যাব মায়ের ফোনে রিচার্জ করতে, তো সেজন্য মাকে মাথাটা চিনি করে বেঁধে দিচ্ছিলাম। সবাই বলে মা হওয়াটা মুখের কথা নয়, সত্যি এখন বুঝতে পারছি মা হয়ে যে মা হওয়াটা মুখের কথা নয়। মা হতে গেলে অনেক কষ্ট যন্ত্রণা সহ্য করেই তারপর কিন্তু মায়ের আর কি ওই আনন্দটা পাওয়া যায়। এই যে আমার মা আমাকে অনেক ছোটোবেলায় বাবা মারা গেছে, তারপর থেকে কিন্তু আমার মা আমাদের 3 ভাই বোনকে একসঙ্গে নিয়ে এত বড় করেছে, মানুষ করেছে। মানে কি বলবো, মানে বাবা মারা যাওয়ার পর আমরা কিন্তু একদমই অচল হয়ে গেছিলাম, আমার মা না থাকলে হয়তো আমরা আর বাঁচতামই না। তো যাই হোক, এই ভেবেই মানে খারাপ লাগছিলো, যখন মায়ের হাতটা কেটেছে তখন খুব খারাপ লাগছিলো। তারপর দেখো এদিকে দোকানে এসেছিলাম রিচার্জ করার জন্য, তো ওইদিকে মায়ের ফোনে ব্যালেন্স ভরে নিয়েছে। আর এদিকে মা মামামকে আইসক্রিম কিনে দিয়েছিলো, তারপর আমাকে বললো যে তুই মোমো খাবি? আমি হ্যাঁ না খাবো না। আবার মা বলছে যে না খা, 10 টাকার খেয়ে নে। তো তাই এখানে বসে মোমো খাচ্ছিলাম। তো চলো আমি খাই মোমো, আর তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো। আজকের জন্য সবাইকে টাটা, বাই বাই। কালকে আর একটি নতুন ব্লগে নতুন দিনে দেখা হচ্ছে, টাটা।